Welcome friends, welcome to my YouTube channel Civil Engineering A to Z. এর আগের ক্লাসে আমরা স্ট্রেস স্ট্রেন এবং স্ট্রেস স্ট্রেনের রিলেশনশিপ, মাইলস স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ এই তিনটে পড়েছিলাম। সেখানে মাইলস স্টিলের এই স্ট্রেস স্ট্রেন কার্ভে আমরা প্রত্যেকটা অংশ লিমিট অফ প্রপোর্শনালিটি, আপার লিডিং পয়েন্ট, লোয়ার লিডিং পয়েন্ট, আলটিমেট পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট এসব কটা পড়েছিলাম। সেখানে আমরা দুটো টার্ম পেয়েছিলাম। একটা হচ্ছে নমিনাল স্ট্রেস, যেটা ছিল ফোর্স বাই অরিজিনাল ক্রস সেকশন এরিয়া, আর একটা ট্রু স্ট্রেস যেটা হচ্ছে ফোর্স বাই অ্যাকচুয়াল ক্রস সেকশন এরিয়া। এই ডায়াগ্রামটা আমার নমিনাল স্ট্রেস বাই অরিজিনাল ক্রস সেকশন নিয়ে প্লট করা হয়, সেই কারণে আমার গ্রাফটা এরকম আসে। যদি আমি ট্রু স্ট্রেস দিয়ে প্লট করি তাহলে গ্রাফটা আমার আসবে এইরকম, স্ট্রেস এদিকে স্ট্রেন। এটা গেল আমরা যদি ট্রু স্ট্রেস দিয়ে করি। আচ্ছা, বেশ কিছু ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন কার্ভ আমাদের নিচেরটা পড়ে রাখা দরকার এবং সবকটাই আমরা তুলনা করব মাইলস স্টিল দিয়ে। যেমন এটা তো মাইলস স্টিলের, যদি আমার কাছে টর্চ স্টিল থাকে তাহলে সেটা আসবে কিরকম, অ্যালুমিনিয়াম হাই স্ট্রেংথ স্টিল হয় যদি এরকম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যান্ড হাই স্ট্রেংথ স্টিল, এটা আমার টর্চ স্টিল। brittle material, rubber, তো এই কটা ম্যাটেরিয়ালের, বেশ কিছু ম্যাটেরিয়ালের আমার স্ট্রেস স্ট্রেন কার্ভগুলো জেনে রাখা দরকার। আচ্ছা, স্ট্রেস স্ট্রেন কার্ভের পরে যেটা আসছে সেটা হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন। এই স্ট্রেস স্ট্রেনের ফলে আমার ম্যাটেরিয়ালের ডাইমেনশনে চেঞ্জ হয়। সবচেয়ে বেশি আমার যেটা প্রথমে চোখে ধরা পড়ে সেটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। এই চেঞ্জ ইন লেন্থে চেঞ্জ ইন লেন্থের ক্ষেত্রে আমার ইয়ংস মডুলাস থেকে আমরা পাই কি, পি বাই এ অর এ বাই এ ডেল এল বাই ক্যাপিটাল এ। সেখান থেকে ডেল এল সমান সমান পি এল বাই এই, প্রথম ফর্মুলা। এবার এই ফর্মুলাটাকে, মানে এই চেঞ্জ ইন লেন্থের এই যে ফর্মুলাটা, এর কয়েকটা কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন একটু অন্যরকম আছে। কিরকম? সাপোজ আমার কাছে তিনটে ক্রস সেকশন আছে, তিনটেই আলাদা, দুই সাইডে লোড দিচ্ছি পি। এর যে চেঞ্জ ইন লেন্থের ফর্মুলা আসবে সেটা হচ্ছে প্রত্যেকটা টুকরোর যোগফল, ডেল এল সমান সমান পি এল ওয়ান বাই এ ওয়ান ই, পি এল টু বাই এ টু ই, পি এল থ্রি বাই এ থ্রি ই প্লাস ডট ডট, যদি বেশি থাকে তাহলে তাই। এটা গেল এক নম্বর। এটা গেল দুই নম্বর।
যদি আমার ক্ষেত্রে আমার কাছে এরকম থাকে যে এক সাইডে ডায়ামিটার আর অন্য সাইডে ডায়ামিটার আলাদা, d1 d2, এর চেঞ্জ ইন লেন্থের ফর্মুলা হচ্ছে del L 4pl by pi e d1 d2। যদি আমার কাছে এরকম ক্রস সেকশন থাকে যার একটা সাইড এ অন্য সাইড বি, থিকনেস টি, এর চেঞ্জ ইন লেন্থের ফর্মুলা হচ্ছে del L সমান সমান pl বাই et a minus b log of a by b। এটা গেল 3, এটা গেল 4। এই সবকটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ডাইরেক্ট ফর্মুলা দিয়েও কোশ্চেন আসে। যদি কখনো বা সাবজেক্টেড টু ক্রস সেকশন আলাদা আছে, হতে পারে একও থাকতে পারে, কিন্তু ডিফারেন্ট লোড অর কম্বাইন্ড লোড, এখানে P1 P2 P3 P4 P5, P2 P2 P3 P4। যদি এরকম কখনো কেস আসে সেক্ষেত্রে আমরা কি করব, লোডের যে ডাইরেকশন গুলো, যেমন এখানে কি আছে P1 আর P4 এর ডাইরেকশন সেম, তাহলে P1 প্লাস P4 ইজ ইকুয়ালস টু P2 প্লাস P3, এইরকম আসবে। ঠিক আছে, এরকম একটা প্রবলেম করে দেখা যাক, কারণ এর একটা প্রবলেম করলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, ক্লিয়ার হয়েও যাবে। ধরা যাক তিনটে ক্রস সেকশনে একটা বার আছে, ক্রস সেকশন মানে তিনটে সেগমেন্ট আছে, যার এখানে 30 কিলোনিউটন, এখানে 60 কিলোনিউটন লোড লাগছে, দুদিকে ফিক্স সাপোর্ট। এই প্রবলেমটা আমার বের করতে বলেছে এই ছোট ছোট অংশের যে চেঞ্জ ইন লেন্থ হবে বা যে পরিবর্তন হবে এবং স্ট্রেস কত। তো এই প্রবলেম সলভ করার জন্য আমার কি করতে হবে, প্রথমে করতে হবে কি ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। সাপোজ প্রথমটাতে পি লাগছে লোড, দ্বিতীয়টাতে 30 প্লাস পি,
30 plus p, 30 minus p, 30 minus p। আমি এটা ফ্রি বডি ডায়াগ্রাম করলাম। এবার এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমি প্রত্যেকটা ছোট ছোট অংশের উপরে যে লোড পড়ছে সেটা আমি পেয়ে যাচ্ছি। এই লোড পেয়ে যাওয়ার ফলে আমার ক্যালকুলেশন কিসের রয়েছে না, যে লেন্থের চেঞ্জে ডেল এল ওয়ান যদি বের করি পিএল বাই এই। আচ্ছা, লেন্থ তিনটের ক্ষেত্রে এটা দেওয়া আছে 275, 150, 375, সবকটাই এমএম এ, সবকটাই। তো প্রথমটার ক্ষেত্রে আমি পিএল বাই এই এল এর এবং এর ক্ষেত্রে আমার এর ডায়া দেওয়া রয়েছে 25 mm। তাহলে ডেল এল ওয়ান, ডেল এল টু, ডেল এল থ্রি, এই তিনটে আমি ক্যালকুলেশন করতে পারবো। এই তিনটে ক্যালকুলেশন করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে দুদিকে ফিক্স সাপোর্ট দিয়ে আটকানো রয়েছে। তার ফলে কি আমি জানি যে টোটাল চেঞ্জ ইন লেন্থ জিরো হবে। কেন টোটাল চেঞ্জ ইন লেন্থ জিরো হবে? তার কারণ যেহেতু দুদিক দিয়ে ফিক্স সাপোর্ট রয়েছে। যেহেতু টোটাল চেঞ্জ ইন লেন্থ জিরো হবে, প্রথম অংশ ফ্রি বডি ডায়াগ্রামে আমি দেখতে পাচ্ছি প্রথম অংশে আমার কম্প্রেশন, সেকেন্ড পার্টেও কম্প্রেশন, থার্ডে টেনশন। এই তিনটে যেহেতু রয়েছে, আমার কি করব, টোটাল চেঞ্জ ইন লেন্থ জিরো, টোটাল চেঞ্জ ইন লেন্থ যদি জিরো হয় তাহলে এই মাইনাস 275p মাইনাস 30 প্লাস p 150 প্লাস 30 মাইনাস p 375, এটা ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি p ইজ ইকুয়ালস টু 8.4375 কিলোনিউটন ক্যালকুলেশন করে বের করতে পারি। নিউমেরিক্যালি প্রবলেমটা সলভ হয়ে যাবে। যখনই আমি p এর ভ্যালুটা পেয়ে গেলাম, আমার ডেল এল ওয়ান সেখানে কি ছিল, পিএল বাই এই বের করে নিতে পারবো। ডেল এল টু 30 প্লাস পি এল বাই এই, ডেল এল থ্রি 30 মাইনাস পি এল বাই এই। এই তিনটে ডেল এলই পেয়ে গেলাম। এটা শর্টেনিং, এটাতেও শর্টেনিং, মানে এটা শর্টেনিং, এটা টেনসাইল, এই তিনটে নেচার পাচ্ছি। আরেকটা কি বের করতে বলেছে, আমার প্রত্যেকটা অংশে স্ট্রেস বের করতে বলেছে। আমি যখনই ডেল এলটা পেয়ে যাচ্ছি, পি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাহলে স্ট্রেসটাও আমি ক্যালকুলেশনটা করে নিতে পারবো। ওখানে আমার বের করতে বলেছিল চেঞ্জ ইন লেন্থ ইন স্মল সেগমেন্টস আর স্ট্রেস ইন স্মল সেগমেন্টস। স্ট্রেসের ফর্মুলাটা তো আমরা জানি, ফোর্স বাই এ। এই ফোর্স বাই এ দিয়ে আমি স্ট্রেসটা বের করে নিতে পারবো। আচ্ছা, extension of bar due to change in length due to self weight, change in length of a bar due to self weight. Suppose একটা বার আছে, দুটো সেকশন, একটা কনিক্যাল সেকশন, একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন।
যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে ডেল এল সমান সমান গামা এল স্কয়ার বাই 2e, আর যদি কনিক্যাল সেকশন হয় তাহলে ডেল এল সমান সমান গামা এল স্কয়ার বাই 6e। গামাটা ইউনিট ওয়েট, এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ডাইরেক্ট কোশ্চেন আসে এই ফর্মুলাগুলো দিয়ে। আর এই ফর্মুলা ডেরিভেশন ইন্টিগ্রেশন করে বের করতে হবে। সে ডেরিভেশন কোনো পরীক্ষায় আসে না, আপাতত ডেরিভেশন করাটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য পুরো সাবজেক্টটাকে ক্লিয়ার করা। তো সেই জন্য ডেরিভেশনের দিকে এখন এগোচ্ছি না, আমি সমস্ত ইম্পর্টেন্ট ফর্মুলা বা ইম্পর্টেন্ট অংশগুলো আলোচনা করছি এখানে। যদি কখনো কম্পাউন্ড বার থাকে, কম্পাউন্ড বার মানে যেখানে দুটো সেকশনই আমার আলাদা আলাদা ম্যাটেরিয়াল বা দুটো আলাদা আলাদা ম্যাটেরিয়াল মিলে আমার কম্পাউন্ড অবস্থায় আছে, একদিকে স্টিল একদিকে ব্রাস। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমার দুটো ইকুয়েশন লাগবে। এক, টোটাল পি সমান সমান p1 প্লাস p2, ইকুয়েশন 1। আর সেকেন্ড যে ইকুয়েশন লাগবে সেটা হচ্ছে del 1 ইজ ইকুয়ালস টু del 2। এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে আমরা কম্পাউন্ড বারের স্ট্রেস অ্যান্ড ডিফর্মেশন করতে পারব। স্ট্রেস স্ট্রেনে একমাত্র কম্পাউন্ড বারের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু দুটো ইকুয়েশন লাগে, আর বাকি সব একটা ইকুয়েশন দিয়ে সলভ হয়ে যায়। কিন্তু স্পেশাল কম্পাউন্ড বারের প্রবলেমের ক্ষেত্রে আমার দুটো ইকুয়েশনই লাগবে। আচ্ছা, এরপরে যেটা আসছে টেম্পারেচার স্ট্রেস। টেম্পারেচার স্ট্রেসের আমার একটা ফর্মুলা মনে রাখলেই চলবে, সেটা হচ্ছে L2 সমান সমান L1 আলফা টি। আলফা হচ্ছে থার্মাল কোএফিসিয়েন্ট অফ চেঞ্জ ইন লেন্থ। coefficient for change in length। এটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব ইজিলি ডেল এর স্ট্রেনটা ক্যালকুলেশন করতে পারবো। এটা গেল টেম্পারেচার স্ট্রেস। সিম্পল স্ট্রেস স্ট্রেনে যেটা আমার সবচেয়ে বেশি কাজে লাগবে, এই সমস্ত ফর্মুলা তো রয়েছে, এর অ্যাপ্লিকেশন গুলো কাজে লাগবে। এর অ্যাপ্লিকেশন প্রত্যেক কটা একটা দুটো করে অঙ্ক প্র্যাকটিস করে রাখা দরকার। আর যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কতগুলো ডেফিনেশন। ডেফিনেশন মানে কতগুলো কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো প্রত্যেকেরই মনে রাখা দরকার। প্রথম যে ডেফিনেশনটা লাগবে সেটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি? এবিলিটি টু
its original dimension after withdrawal of load, মানে বস্তু তার নিজের আকৃতি ফিরে পায় যখনই কিনা লোড আমি সরিয়ে দেব, সেই প্রপার্টিকে বলবো ইলাস্টিসিটি। প্লাস্টিসিটি কি? এর ঠিক উল্টো। প্লাস্টিসিটি হচ্ছে unable to regain its original dimension after withdrawal of load. Ductility, প্লাস্টিসিটির পরে আসছে ডাকটাইলিটি। ডাকটাইলিটি হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিউ টু টেনসাইল লোড, মানে কোনো একটা তারকে টেনে লম্বা করলাম, সেটা হচ্ছে ডাকটাইলিটি। যদি সেটাকে পিটিয়ে একটা থালার মতো পিটিয়ে দিলাম, তাহলে সেটা হচ্ছে মেলিয়েবিলিটি, মানে চেঞ্জ ইন লেন্থ ডিউ টু কম্প্রেশন। তারপরে আসছে ব্রিটেলনেস। ব্রিটেলনেসের বাংলা হচ্ছে ভঙ্গুরতা, মানে এটাকে বলা যায় যে ডাকটাইলিটির অক্ষমতা, মানে ল্যাক অফ ডাকটাইলিটি। যেটা ডাকটাইল হবে সেটা ব্রিটেল হবে না, ব্রিটেল যেটা হবে সেটা কখনো ডাকটাইল হবে না, মানে ডাকটাইলিটি কম হলে সেটা ব্রিটেলনেস। হার্ডনেস, হার্ডনেস হচ্ছে যে ইনডেন্টেশন, মানে ইনডেন্টেশন, স্ক্র্যাচেস, অ্যাব্রেশন, এই ধরনের লোড যদি লাগে তাহলে সেই লোডকে রেজিস্ট করার যে ক্ষমতা তাকে বলা হয় হার্ডনেস। মানে হার্ডনেসের ডেফিনেশনে বলা যায় to the resistance to the scratches, abrasion, indentation. Strength, স্ট্রেংথের ক্ষেত্রে বলা যায় যে resist failure under load. টাফনেস, টাফনেস বলবো আমরা যখন বস্তু এনার্জি, মানে যে বস্তুকে যখন লোড দেওয়া হয় সে কিছু এনার্জি অ্যাবজর্ব করে নেয়, সেই অ্যাবজর্ব করে নেওয়া এনার্জি, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় টাফনেস, মানে এবিলিটি টু
টাফনেস হচ্ছে এবিলিটি টু অ্যাবসর্ব এনার্জি, ক্রিপ। আর তারপরে ফ্যাটি। ক্রিপ হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন ডিউ টু অ্যাপ্লিকেশন of constant load for a long time। মানে ক্রিপ হচ্ছে গিয়ে কোন একটা বস্তুর উপর যদি কনস্ট্যান্টলি আমি লোড লাগিয়ে যাই একটা নির্দিষ্ট সময় ধরে, তখন তার যে ডাইমেনশনের চেঞ্জ হয় সেটাকে বলা হয় ক্রিপ। ক্রিপ অলওয়েজ এ ফাংশন অফ টাইমের ফাংশন ক্রিপ। ফ্যাটিগ হচ্ছে রিপিটেড সাইক্লিক লোড অ্যাপ্লিকেশন হওয়ার ফলে, মানে যদি কোনো একটা ম্যাটেরিয়ালকে আমি বারবার হ্যামার করতে থাকি, তো সেই হ্যামারের ফলে এই ম্যাটেরিয়ালের কিছু ক্ষয় হয়, ডিটোরিয়েশন ঘটে। এই ডিটোরিয়েশনটাকে বলা হয় ফ্যাটিগ। মানে ডিটোরিয়েশন অফ ম্যাটেরিয়াল ডিউ টু অ্যাপ্লিকেশন অফ রিপিটেড সাইক্লিক লোড, সেটাকে বলবো ফ্যাটিগ। তাহলে রিপিটেড সাইক্লিক লোড হচ্ছে ফ্যাটিগ। ক্রিপ হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন ডিউ টু অ্যাপ্লিকেশন অফ কনস্ট্যান্ট লোড ফর এ লং টাইম। টাফনেস হচ্ছে এবিলিটি টু অ্যাবজর্ব এনার্জি। স্ট্রেংথ রেজিস্ট ফেলিউরিটি আন্ডার লোড। হার্ডনেস resist to scratches, abrasion or indentation. Brittleness, lack of ductility. Malleability, change in length due to compression. Ductility, change in length due to tension. Plasticity, unable to regain its size and shape after withdrawal of load. Elasticity, ability to regain its original size and shape after withdrawal of load. আরেকটা আছে, সেটা হচ্ছে এন্ডুরেন্স লিমিট। এন্ডুরেন্স লিমিট হচ্ছে, আমি বললাম একটু আগে ফ্যাটিগের ক্ষেত্রে যে একটা ম্যাটেরিয়ালে যদি আমি বারবার হ্যামারিং করি তাহলে তার ডিটোরেশন ঘটে, সেটাকে বলা হয় ফ্যাটিগ, সেই ডিটোরেশনের ফল। যদি আমি সাইক্লিক লোড দিচ্ছি কিন্তু সেই লোডটা একটা সীমার মধ্যে, যার ফলে আমি রিপিটেড নাম্বার, মানে একটা লার্জ নাম্বার অফ সাইক্লিক লোড যদি অ্যাপ্লিকেশনও করি তার ফলেও এর কিছুই হবে না। সেটা হচ্ছে একটা মানে সাপোজ যদি আমি এই বোর্ডটাতে আমি যদি এই ফোর্সে লোড দিই বা এইরকম আমি লোড দিই, এর কোনো ডিটোরেশন ঘটছে না। এবার এটাকে যদি আমি জোরে জোরে মারি তাহলে ডিটোরেশন ঘটবে। তাহলে একটা লোডের ইন্টেন্সিটি যার উপরে গেলে, মানে যে লোডের ইন্টেন্সিটির উপরে গেলে ম্যাটেরিয়ালের ডিটোরেশন ঘটবে, সেই ক্ষেত্রে আমার আসবে ফ্যাটিগ। আর সেই যে লিমিট যার নিচে আমার 1000 বার যদি সাইক্লিক লোডও অ্যাপ্লাই করি এর কোনো ডিটোরেশন ঘটবে না ম্যাটেরিয়ালে, সেই লিমিটটাকে বলা হয় এন্ডুরেন্স লিমিট। এন্ডুরেন্স লিমিটে ডেফিনেশনে বলা যায় stress level below which a
number of cyclic load can not produce any change. Change na cannot produce any fatigue, সেটাকে বলা হয় endurance limit. আচ্ছা, স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারে আরেকটা অংশ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পয়জনস রেশিও। পয়জনস রেশিও হচ্ছে রেশিও অফ ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিচুডাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন ডেল ডি বাই ডি, লঙ্গিচুডাল স্ট্রেন ডেল এল বাই এল। ডি হচ্ছে ডায়ামিটার। এখানে আমি কয়েকটা বস্তুর পয়জনস রেশিও ভ্যালু লিখেছি। রবারের 0.5, মাইল্ড স্টিলের 0.27 থেকে 0.3 এর মধ্যে, কংক্রিটের 0.1 থেকে 0.2 এর মধ্যে, পিবি আর গোল্ডের, লেড আর গোল্ডের 0.4 থেকে 0.45 এর মধ্যে। এগুলো মুখস্থ রাখা দরকার, যখন তখন চলে আসতে পারে। আচ্ছা, ডেফিনেশন গুলোর ভিতরে সঙ্গে আরো দুটো ডেফিনেশন মনে রাখা দরকার। সেটা হচ্ছে 1 নম্বর রেজিলাইন্স, 2 নম্বর প্রুফ, রেজিলেন্স। রেজিলেন্স হচ্ছে স্টোর স্ট্রেন এনার্জি উইদিন দ্য বডি। আর প্রুফ রেজিলেন্স হচ্ছে স্টোরড strain energy within the body per unit volume. Resilience হচ্ছে stored strain energy within the body, আর proof resilience হচ্ছে stored strain energy within the body per unit volume, সেটাকে বলবো proof resilience. আচ্ছা, কে 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 বলা হয় বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস কোনটা না, ফোর্স বাই ডেল ভি বাই ভি, মানে ফোর্স তো না, স্ট্রেস, স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন, সেটা হচ্ছে বাল্ক মডুলাস। এটাকে বলে রিজিডিটি মডুলাস। রিজিডিটি মডুলাসের ক্ষেত্রে আমার কি আসছে, shear stress by shear strain। স্ট্রেস তো আমার দুটো ছিল, নর্মাল স্ট্রেস আর shear স্ট্রেস। যদি shear stress by shear strain হয় তাহলে রিজিডিটি মডুলাস, আর যদি যদি নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন হয় তাহলে আমার ইয়ংস মডুলাস, আর
স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন হলে বাল্ক মডুলাস। এই তিনটে রিলেশনশিপ একেবারে মুখস্থ রাখা দরকার। এই দুটো ফর্মুলা মুখস্থ রাখলেই বাকি ফর্মুলা ডিরাইভ করা যাবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস কি, ভলিউমেট্রিক স্ট্রেন যদি আমি এখান থেকে বের করতে চাই তাহলে কি হবে না, ই সমান সমান সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড বাই ই 1 মাইনাস 2 মিউ। ঠিক আছে, এই সবকটা ফর্মুলায় মুখস্থ রাখা দরকার। এই ফর্মুলা থেকে যদি আমায় ডিরাইভ করতে পারে ভলিউমেট্রিক স্ট্রেন, এই যে পি রয়েছে সেটাকে আমরা তিনটে উপাংশে ভাগ করে লিখতে পারি। তার কারণ হচ্ছে যে ভলিউমেট্রিক স্ট্রেন আসবে 3 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে। সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড। তো সেই ক্ষেত্রে আমরা তিনটেকেই উপাংশে ভাগ করে লিখতে পারি। সেখান থেকে del v by v is equals to 3 sigma x plus sigma y plus sigma z by e 1 minus 2 mu। এই এক্সপ্রেশনটাও খুব ইম্পর্টেন্ট। একবার পিএসসি এর পরীক্ষায় ঠিক এই এক্সপ্রেশন দিয়ে একটা অঙ্ক এসেছে। স্ট্রেস স্ট্রেনের এই অংশের পরে আমাদের যেটা করতে হবে স্ট্রেন এনার্জি স্ট্রেন এনার্জির ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা ফর a shaft subjected to loading। আর একটা এক্সপ্রেশন আছে সিগমা কিউ স্কয়ার বাই 2g ইনটু v। v মানে ভলিউম, এটা ভলিউম।
এটাও ভলিউম। এটা হচ্ছে for a shaft subjected to tensile or compressive load, আর এটা for a shaft subjected to torsional load, or এই Q হচ্ছে কি shear stress subjected to shear stress or torsional loading। torsional loading এর ক্ষেত্রে এটা ফর্মুলা, আর টেনসাইল লোডিং আর কম্প্রেসিভ লোডিং এর ক্ষেত্রে এই ফর্মুলা। এবার এই ফর্মুলার ক্ষেত্রে আমার লোডিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন এই সিগমার এক্সপ্রেশন বিভিন্ন হবে, আলাদা হবে। কি রকম? যদি আমার কাছে কোনো শাফট থাকে যেটা বা কোনো ম্যাটেরিয়ালের উপরে যেখানে লোডটা হচ্ছে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড। গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড এর ক্ষেত্রে সিগমা সমান সমান আমার শুধুমাত্র পি বাই এ ধরলেই হবে, ঠিক আছে? যদি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড হয় সেক্ষেত্রে সিগমা সমান সমান পি বাই এ। এক, যদি সাডেনলি অ্যাপ্লাইড হয়, মানে হঠাৎ করে লোডটা অ্যাপ্লাইড করলাম, সাডেনলি অ্যাপ্লাইড হওয়ার ক্ষেত্রে সিগমা সমান সমান 2 সিগমা অর্থাৎ 2 পি বাই এ। আর যদি ইম্প্যাক্ট হয়, ইম্প্যাক্ট লোডিং এর ক্ষেত্রে আমার কাছে সিগমার ভ্যালু আসবে পি বাই এ 1 মাইনাস 1 প্লাস রুট আন্ডার 2 ই এ এইচ বাই পিএল। এটা হচ্ছে আমার যদি ইম্প্যাক্ট লোডিং হয়। এই সিগমার ভ্যালুটা আমি পুট করব স্ট্রেন এনার্জি সিগমা স্কয়ার বাই 2e ইনটু ভি এই ফর্মুলাতে। লোডিং কন্ডিশন শুধুমাত্র আলাদা, কিন্তু লোডিং কন্ডিশন আলাদা হওয়ার জন্যই প্রত্যেকটা ক্ষেত্রে সিগমা, এই যে সিগমা, সেই সিগমার ভ্যালুটা আমার আলাদা হয়ে যাবে। যদি আমার গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড হয় তখন শুধুমাত্র সিগমা, যদি সাডেনলি অ্যাপ্লাইড হয় তখন 2 সিগমা, মানে যে সিগমা হবে তার ডাবল। আর যদি ইম্প্যাক্ট লোডিং হয় তখন এই ফর্মুলাতে আমরা ডেরাইভ করব। ফর্মুলাটা কি আরেকবার একটু আমি লিখে দিচ্ছি। যদি ইম্প্যাক্ট লোডিং হয়, ইম্প্যাক্ট লোডিং এর জন্য সিগমা সমান সমান পি বাই এ 1 প্লাস রুট আন্ডার 2e এ এইচ বাই পিএল। এটা ইম্প্যাক্ট লোডিং এর ক্ষেত্রে। এবার যখন এই ইম্প্যাক্ট লোডিং এর টেস্টটা হয় তখন দেখবে যে লোডটাকে একটা সার্টেন হাইটে আমরা ফল করি, ঠিক আছে? এই হাইটের ভ্যালু যেটা কিনা 2e a h বাই pl, এই h,
এই হাইটটা যদি খুব কম হয়, মানে এই এইচ এর ভ্যালু যদি খুব কম হয়, সেক্ষেত্রে আমার সিগমা সমান সমান 2e ph বাই a রুট আন্ডার, এইটা নিয়ে আমার ক্যালকুলেশন করতে হবে। যদি কিনা if value of h is negligible, যদি h এর ভ্যালুটা আমার নেগলিজিবল হয়, তখন মানে ফ্রি ফল, যে ফলটা করছি সেই ফলের হাইটটা যদি খুব নেগলিজিবল হয়, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে 2EPH বাই A। এটা একটা কলার থাকে, এই টেস্টটা আমরা সবাই মোটামুটি ল্যাবে করে থাকি। সেই ল্যাব ম্যানুয়াল যদি থাকে তাহলে সেটা খুঁজে বের করলেই হবে, আর সেটা যদি না করো তাহলে স্ট্রেন এনার্জি যে কোনো বই থেকে এই টেস্টটা পড়লেই তুমি দেখতে পাবে যে একটা হাইট থেকে ফ্রি ফল করা হয়। সেই হাইটের ভ্যালুটা যদি এই কলারের ভ্যালুটা যদি খুব হাইটের ভ্যালুটা যদি খুব কম হয়, তখন সিগমার ভ্যালুটা আমি এটা পুট করব। আর যদি নেগলিজিবল না হয়, তখন আমার কাছে যে ফর্মুলা ছিল সিগমা ইজ ইকুয়ালস টু পি বাই এ 1 মাইনাস 1 প্লাস 2e ah বাই pm, এই ফর্মুলা থেকে আমি সিগমাটা বের করব। আর সিগমাটা বের করার পরে আমি স্ট্রেন এনার্জির যে ফর্মুলাটা রয়েছে শাফটে, U is equals to sigma square by 2e into v, এই ফর্মুলাতে পুট করে স্ট্রেন এনার্জি পেয়ে যাব। আচ্ছা, শাফটের টরশনালের ক্ষেত্রে আমি স্ট্রেন এনার্জির ফর্মুলাটা বলেছিলাম q স্কয়ার বাই 2g into v, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে টরশনের ক্ষেত্রে, আর এর আগের ফর্মুলাটা যেটা করেছিলাম সেটা হচ্ছে নরমাল টেনসাইল আর কম্প্রেসিভ লোডের ক্ষেত্রে স্ট্রেন এনার্জির ফর্মুলা। সিম্পল স্ট্রেস স্ট্রেন, এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কম্পাউন্ড স্ট্রেস স্ট্রেন অথবা প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন। সেখানে ক্ষেত্রে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বহু কোশ্চেন এখান থেকে করা হয়। আচ্ছা, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের ক্ষেত্রে আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে একটা বডি সেটা ইউনিডাইরেকশনাল লোডিং, মানে একটা ডাইরেকশনে আমি লোডিং দিই। আমি এখানে যে ছবিটা এঁকেছি, প্রথমে আমি তিনটে কেসে এটাকে ডিভাইড করেছি, 3-4টে কেসে। প্রথম কেস হচ্ছে কি, কোন একটা বডির উপরে যদি ইউনিডাইরেকশনাল একটা দিকে টেনসাইল ফোর্স বা কম্প্রেসিভ ফোর্স যাই বলি, একটা দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করি যে বিসি প্লেনের সাথে থিটা অ্যাঙ্গেলে সিই কোন একটা প্লেন, সেই প্লেনের উপরে নর্মাল আর
টেনজেনশিয়াল, এই দুটো স্ট্রেস ক্যালকুলেশন করব। যে এর সঙ্গে যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো একটা প্লেন যেটা থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, সেই থিটা অ্যাঙ্গেলটা এই প্লেনটা না হয় অন্য কোনো প্লেনও হতে পারে, এই থিটা অ্যাঙ্গেলটা উপর ডিপেন্ড করবে যে আমার প্লেনটা কতটা নিচে আসছে। এবার কখনো থিটার ভ্যালু যদি কখনো 90 হয়, তখন আমার এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিসি প্লেনের উপরে যে টেনজেনশিয়াল এবং নর্মাল এবং টেনজেনশিয়াল স্ট্রেস পড়ছে সেটা ক্যালকুলেশন করব, যদি থিটার ভ্যালুটা 90 হয়ে যায়। আর যদি থিটার ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে আমার বিসি প্লেনের উপরেই বের করছি, সেখানে শুধুমাত্র নর্মাল আসছে এবং ট্যানজেনশিয়ালটা 0 হয়ে যাচ্ছে, সেটাই আমরা ক্যালকুলেশন করব। এই ক্ষেত্রে ট্যানজেনশিয়ালটা 0 হয়ে যাবে, শুধুমাত্র নর্মালি পড়ে থাকবে যদি থিটার ভ্যালুটা আমার 90 হয়ে যায়। সেটা আমরা এখানে পড়ে দেখতে পাবো। তো এই বিসি প্লেনটাকে, সরি সিই প্লেনটাকে ভালো করে বোঝার জন্য আমি একটা 3 ডাইমেনশনাল বডি আঁকার চেষ্টা করেছি, যার বিসি তো ইটসেলফ একটা প্লেন, যেখানে আমি শুধুমাত্র লাইন দিয়ে 2D পিকচার দেখেছি। এটা 2D, এটা 2D, এটা 3D। 3D এর ক্ষেত্রে আমি সিই প্লেনটা কোনটা হতে পারে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। সেটা যদি দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে কোন প্লেনটার জন্য আমি এই নর্মাল এবং ট্যানজেনশিয়াল স্ট্রেস ক্যালকুলেশন করতে চাই। আমরা এই প্লেনের উপরে নর্মাল এবং ট্যানজেনশিয়াল, এই প্লেনের উপরে নর্মাল কিরকম হবে, এইরকম হবে অথবা এইরকম হবে,